হিন্দুরা কেন আওয়ামী লীগ সমর্থন করে? এদেশের সকল হিন্দু একেবারে কায়ে মনে হিন্দুস্তানে বিশ্বাস করে। হিন্দুরা এই দেশে থাকলেও হিন্দুস্তান বা হিন্দু রাষ্ট্র ভারতকেই তাদের দেশ মনে করে। বাংলাদেশকে কখনোই হিন্দুরা তাদের দেশ মনে করে না। তবে তাদের আকাঙ্ক্ষা, বাংলাদেশ একদিন না একদিন হিন্দুদের রাজ্য ভারতের দখলে যাবে। আর এই বিষয়ে তারা আওয়ামী লীগকে নিকট বন্ধু মনে করে। এদেশের হিন্দু সম্প্রদায়ের দৃঢ় বিশ্বাস, একমাত্র আওয়ামী লীগই হচ্ছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাজনৈতিক দল, যে দলের মাধ্যমে বাংলাদেশকে একদিন না একদিন হিন্দুস্তানের অধীনে নেওয়া যাবে। আর এই কারণেই এদেশের আপামর হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে সমর্থন করে এবং আওয়ামী লীগকে ভোট দেয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নীমচন্দ্র ভৌমিকের মতে, আওয়ামী লীগই হচ্ছে এদেশের একমাত্র রাজনৈতিক দল, যে দল ভারত পাকিস্তান দ্বন্দ্বে বা সংঘর্ষে ভারতকেই সমর্থন যোগাবে, শক্তি যোগাবে। এই জন্যই এদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে ভোট দেয়, শক্তি যোগায়। স্বল্প শিক্ষিত মিষ্টির দোকানদার রামহরি মজুমদারের মতে, একদিন দেখবা আওয়ামী লীগে কোনো মুসলমানই থাকবো না, তখন এই আওয়ামী লীগই হিন্দু লীগ হইব। আমরা জয় হিন্দে বিশ্বাস করি। জয় হিন্দ, জয় বাংলা স্লোগানে মিলটা দেখছো নি? আবার জয় দুর্গা, জয় মা কালী, জয় বাংলা একই ধ্বনি। তাইলে আওয়ামী লীগ করবো না, তাই কর্মটা কি? আওয়ামী লীগ তো আধা হিন্দুই, এক সময় পুরাটা হিন্দু হইয়া যাইব। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্যাডার সার্ভিসের সদস্য, বন বিভাগের উচ্চপদস্থ হিন্দু কর্মকর্তার মতে, আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতায় বিশ্বাসী দল, তাই হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগে বিশ্বাসী সম্প্রদায়। এদেশের হিন্দুরা আওয়ামী লীগকে শুধু ভোটই দেয় না, অর্থ দেয়, বুদ্ধি দেয়। এবং তারা শুধু এখানেই সীমাবদ্ধ থাকে না। এদেশের হিন্দু সাংবাদিকেরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে পক্ষপাতিত্ব করে। সবচাইতে ভয়ের ও বিস্ময়ের ব্যাপার হল, হিন্দু বিচারপতিরাও বিচারে পক্ষপাতিত্ব করে। হিন্দু বিচারপতিগণ বিচারপতির আসনে বসে প্রথমেই বোঝার চেষ্টা করেন বাদী বা বিবাদী কোন রাজনৈতিক দলের লোক বা সমর্থক। যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক হয়, তাহলে তাকে যতটা সম্ভব লঘু দণ্ড দেওয়া হয়। আর যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক না হয়ে অন্য দলের লোক বা সমর্থক হয়, তাহলে তাকে যতটা সম্ভব গুরুদণ্ড দেওয়া হয়। প্রশাসনে ও ব্যবসায় থাকা হিন্দু সম্প্রদায় বৈধ বা অবৈধভাবে তাদের উপার্জিত অর্থের একটা অংশ অবলীলাক্রমে শেখ হাসিনাকে দেয় এবং বাকি সম্পূর্ণ অংশ ভারতে পাচার করে। পাচার। এই দেশের হিন্দু সম্প্রদায় চাকুরিজীবীই হোক আর ব্যবসায়ী হোক, অবলীলাক্রমে এই দেশের সকল ধন সম্পদ ভারতে পাচার করে। চাকুরিজীবী বৈধ অবৈধ যেভাবেই অর্থ উপার্জন করুক, অর্থাৎ অসৎ পথে ঘুষ দুর্নীতির মাধ্যমেই অর্থ উপার্জন করুক কিংবা চাকরির বেতনের মাধ্যমে অর্থ উপার্জন করুক, যেভাবেই উপার্জন করুক, তাদের উপার্জিত সকল ধন সম্পদই ভারতে পাচার করবে। হিন্দু ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হিন্দু সম্প্রদায় কখনোই এই দেশকে তাদের দেশ মনে করে না, আর তাই এই দেশ থেকে বৈধ অবৈধভাবে উপার্জিত সমুদয় অর্থ ভারতে পাচার করে। অনুরূপভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার পরিজন সকলেই এই দেশকে নিজের দেশ মনে করে না। আর সেই কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা বৈধ অবৈধ যেভাবেই অর্থ করে উপার্জন করুক না কেন, বাংলাদেশে একটি ফুটা করিও রাখেন না। তাদের উপার্জিত সকল ধন সম্পদ বিদেশে পাচার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের লোকেরা প্রধানত ভারত, সিঙ্গাপুর, হংকং, লন্ডন এবং যুক্তরাষ্ট্রে ধন সম্পদ পাচার করে। ভ্যাট প্রত্যাহার। ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকার
বাংলাদেশে প্রথম ভ্যাট প্রথা চালু করে। খালেদা জিয়া ভ্যাট চালু করার সময় তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ভ্যাট প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের প্রথম পর্যায়ে ভ্যাট প্রথা বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে বেগম জিয়া সরকারকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এর মধ্যে ভ্যাট প্রথা বাতিল না করলে হরতাল করা হবে। তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো, আপনি যে ভ্যাট বাতিলের জন্য হরতাল আহ্বান করতে যাচ্ছেন, আপনি ক্ষমতায় গেলে কি করবেন? ভ্যাট প্রথা বাতিল করবেন? পরেরটা পরে হবে। এই কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই ভ্যাট বাতিলের দাবিতে হরতাল করলেন। আর তিনি যখন ক্ষমতায় এলেন, তখন ভ্যাট বাতিল তো দূরের কথা, উল্টো ভ্যাটের আওতা আরও বাড়িয়ে দিলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া সরকার যে সকল পণ্যের উপর ভ্যাট বসিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই সকল পণ্যের উপর ভ্যাট বহাল তো রাখলেনই, বরং যে সমস্ত পণ্যের উপর ভ্যাট ছিল না, সেই সমস্ত পণ্যের উপরও ভ্যাট ধার্য করলেন। খেলা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেকে একজন বড় খেলোয়াড় মনে করেন। তিনি মনে করেন তিনি দুনিয়ার সবচাইতে দক্ষ খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড়ের সারা বিশ্বে কোনো জুরি নেই। তিনি খেলতে ভালোবাসেন, বলতে গেলে খেলাই তার একমাত্র কাজ। তিনি সকলের সাথেই খেলেন, জনতার সাথে খেলেন, রাজনৈতিক নেতাদের সাথে খেলেন, নিজের দলের কর্মীদের সাথে খেলেন, স্বামীর সাথে খেলেন, আত্মীয় স্বজনের সাথেও খেলেন, তবে কম খেলেন। নিজের বোনের সাথে খেলেন, তবে পেরে ওঠেন না, ধরা পড়ে হেরে যান। ছেলে মেয়ের সাথে খেলতে গিয়ে প্রচণ্ড মার খেয়ে যান। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনে করেন তার মতো এত বড় খেলোয়াড় আর নেই এবং তিনি যে খেলা খেলেন, এই খেলা ধরার বা বুঝার শক্তি কারও নেই। পৃথিবীর কেউই তার খেলা ধরতে পারবে না, বুঝতে পারবে না। এই খেলায় তিনি অনন্যা, অদ্বিতীয়া। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে খেলা খেলেন, সে খেলার নাম হচ্ছে প্রতারণার খেলা। তিনি সকলের সাথেই প্রতারণার খেলা খেলেন। প্রিয় অপ্রিয়, পছন্দ অপছন্দ। প্রিয় খাদ্য গরুর ভুঁড়ি। প্রিয় গান জিন্দেগি জিন্দেগি। প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সবচাইতে বেশি লোভ টাকার প্রতি। সবচাইতে অপছন্দের নামাজি মানুষ। সবচাইতে স্বস্তি এবং আনন্দের মানুষের লাশ। সবচেয়ে বেশি পটু মিথ্যে বলায়। প্রথম নির্দেশ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রথম নির্দেশ, মেরে ফেলো, মেরে লাশ ফেলে দাও। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা সমর্থক কথা প্রসঙ্গেও যদি বলে প্রশাসনের অথবা অন্য রাজনৈতিক দলের অমুক আমাদের বিপক্ষের, তাহলে সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমেই যে নির্দেশ বা আদেশ দেন তা হল, মেরে ফেলো, মেরে ফেলে দাও, আমি হুকুম দিলাম, খুন করে ফেলো। যদি কোনো কারণে উক্ত ব্যক্তিকে হত্যা করা না যায়, তাহলে বলবেন, ঘুষ দাও, টাকা দাও, টাকা দিয়ে ওকে আমাদের পক্ষে নিয়ে আসো। ১৯৯৫ সালে মাওয়া রোড দিয়ে টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় ফেরিতে ৩০-৪০ বছর আগে দেশ থেকে যুক্তরাজ্যে চলে যাওয়া যুক্তরাজ্যের নাগরিক শেখ হাসিনা সরকার কর্তৃক নিয়োগকৃত শিল্প ঋণ সংস্থার পরিচালক প্রফেসর আবুল হাশেম তার নিজ থানা নবাবগঞ্জ সম্পর্কে বললেন, নবাবগঞ্জে, যা ঢাকা জেলায় অবস্থিত। আওয়ামী লীগের প্রার্থী দেওয়া না দেওয়া সমান কথা। নবাবগঞ্জের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না, ভোটও দেয় না। এই কথা শুনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন, রাতের অন্ধকারে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেন, আগুন লাগিয়ে ওদের পুড়িয়ে মেরে ফেলেন।
কোনো নেতা ছিল না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনোই কোনো সিদ্ধান্তই কোনো নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি অথবা উপদেষ্টা কিংবা জ্ঞানী গুণী কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে নিতেন না। মূলত তিনি সিদ্ধান্ত নিতেন তার চারপাশে থাকা ছেলে ছোকরা এবং আত্মীয়দের কথার উপর ভর করে। এমনকি বঙ্গবন্ধু কন্যা কোনো পদযাত্রা, মিছিল ইত্যাদিতে যখন অংশ নেন, তখন কোনো নেতা বা নেতৃস্থানীয় কোনো ব্যক্তি তার সাথে কখনোই থাকতেন না। কোনো নেতা বা ওই জাতীয় কোনো ব্যক্তি ভুলক্রমে যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর পাশে এসে পড়ত, তাহলে তার সাথে থাকা ছেলে ছোকরারা ওই নেতা বা ব্যক্তিকে কিল ঘুষি, চড় থাপ্পড় এমনকি লাঠিগুতা দিয়ে তাড়িয়ে দিত। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এসব বুঝতেন না বা দেখতেন না তা নয়। তিনি এই সবই আর চোখে দেখতেন, মজা নিতেন আর খিলখিল করে হাসতেন। মূলত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ইন্ধন ও আশকারার ফলেই তার সাথে থাকা ছেলে ছোকরারা নেতাদের সাথে ওই রকম চরম বেয়াদবি আচার আচরণ করতে সাহস পেত।